এবার ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্ক বার্তা পুতিনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজা জুড়ে ইসরায়েলের তীব্র হামলা, নিহত অন্তত 55 জন। আবারও ইউক্রেনকে আরো $225 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে মতবিরোধ চরমে, পদত্যাগ করতে পারেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্তজ। আরো জানিয়ে দিব, এবার মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল ঝগড়া। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর প্রকাশ্যে হামলা। এবার জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী, রাষ্ট্রদূতের কর্মকাণ্ডে ডুজারিকের বিস্ময়। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে তাইওয়ানকে বার্তা মোদির, ক্ষুব্ধ চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্ক বার্তা পুতিনের। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরু করার পর মস্কো পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে বারবার করা বার্তা দিয়েছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে, যদি কেউ রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে, তবে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। এই বিপর্যয়কর পরিণতির আবারও বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেটি ইউক্রেনকে নয়, পুরো ইউরোপকে। পুতিন বলেছেন, ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয়। ফোরামের বার্ষিক আয়োজনে রাশিয়ার দাভোস নামেও পরিচিত। সাক্ষাৎকারে দেওয়ার সময় পুতিনকে বেশ শান্ত দেখা গেছে। সাধারণত কোন সাক্ষাৎকারে যিনি প্রশ্ন করেন তার তুলনায় পুতিনকে শান্ত থাকতে খুব কমই দেখা যায়। তবে প্রশ্নকর্তা যদি হন রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক ঝানু বিশেষজ্ঞ সের্গেই কারাগানভ, তবে এমনটি হওয়ার কথা। সাক্ষাৎকারে পুতিন খুব বেশি কড়া ভাষা ব্যবহার করেননি, তবে খুব শান্তও ছিলেন না। ক্রেমলিনের নেতা বলেন, তিনি রাশিয়ার পরমাণু অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনায় পরিবর্তন আনার বিষয়টি একদমই উড়িয়ে দেননি। ওই নির্দেশনায় রাশিয়া কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে বলা আছে। পুতিন বলেন, এই দিক নির্দেশনা পরিবর্তনযোগ্য এবং আমাদের চারপাশে বিশ্বে কি ঘটছে সেটির উপর আমরা খুব সতর্ক নজর রাখছি। এদিকে গাজা জুড়ে ইসরায়েলের তীব্র হামলা, নিহত অন্তত 55 জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আকাশ, স্থল এবং সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত 55 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে কেন্দ্রীয় গাজার দেওর আল বালাহতে এসব হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিকেল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিকেল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে। এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, হামলায় নিহত 55 জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে। আবারও ইউক্রেনকে আরো $225 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে ইউক্রেনকে প্রায় $22.50 কোটি মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র, HAW এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিন এবং AT-4 অ্যান্টি আর্মার সিস্টেম, 155 মিলিমিটার হাউইটজার, বিভিন্ন ধরনের সাজোয়াজান, ট্রেলার, টহল নৌকা এবং অন্যান্য খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেন। প্যাকেজটি ছিল $9,500 কোটি মূল্যের। এই প্যাকেজে কিয়েভের জন্য $6,100 কোটি অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রপ্রধান এই বিলে স্বাক্ষর করার পরপরই পেন্টাগন ঘোষণা করে, তারা ইউক্রেনকে $100 কোটি মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এরপর ওয়াশিংটন কিয়েভকে $40 কোটি মূল্যের অস্ত্রের পরবর্তী প্যাকেজ বরাদ্দ করে। সূত্র এপি।
এদিকে মতবিরোধ চরমে, পদত্যাগ করতে পারেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গান্তজ। ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় রাত 8টা 40 মিনিটে বেনি গান্তজ এ ব্যাপারে একটি বিবৃতি দেবেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না করার কারণে গান্তজ পদত্যাগ করছেন। গত মাসে এক টেলিভিশন ভাষণে গান্তজ হুমকি দিয়েছিলেন, গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। তিনি এজন্য 8ই জুন সময় বেঁধে দিয়েছিলেন, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজায় শাসনের জন্য 6 দফা পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গান্তজ। গান্তজের 6 দফায় হামাসের পতন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়াকে অন্তর্ভুক্ত করেন। এবার মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল ঝগড়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনে আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রায় 1 মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ। আর সেখানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক সিনিয়র উপদেষ্টার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট 5 ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। সূত্রগুলো জানায়, এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিকল্পিত সংস্কার নিয়ে আরব দুনিয়ার মধ্যে বিভাজন সুস্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে গাজা যুদ্ধের পর জো বাইডেন প্রশাসন যেসব উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনা করেছে সেগুলোর বাস্তবায়নও কঠিন করে তুলবে। জানা গেছে, ওই সভাটি হয়েছিল 29শে এপ্রিল রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে। উদ্দেশ্য ছিল গাজা যুদ্ধের পর অভিন্ন কৌশল গ্রহণ করা। ব্লিংকেন ছাড়াও সবাই সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছিলেন। এছাড়া ফিলিস্তিনি মন্ত্রী হুসেইন আল শেখও অংশ নিয়েছিলেন। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর প্রকাশ্যে হামলা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন রাজধানীর ব্যস্ত স্থানে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার কোপেনহেগেনে এক ব্যক্তি এই হামলা চালায় বলে তার কার্যালয় জানিয়েছে। জানা গেছে, সন্ধ্যায় কোপেনহেগেনের কুলতোর ভেটে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনকে এক ব্যক্তি সজোরে ধাক্কা মারেন। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মেটে ফ্রেডরিকসেন হামলার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে এমন হামলা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেইন এটিকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন। দেশটির পুলিশ জানিয়েছে, তারা একজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাটি তদন্ত করছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হয়নি। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 2 প্রত্যক্ষদর্শী ম্যারি আদ্রিয়ান ও আনা রাবন স্থানীয় সংবাদপত্র বিটিকে বলেছেন, তারা হামলাটি প্রত্যক্ষ করেছেন। বিপরীত দিক থেকে এক ব্যক্তি এসে প্রধানমন্ত্রীর কাঁধে জোরে একটা ধাক্কা দেয়, যার ফলে সে পাশে পড়ে যায়। এটি একটি শক্তিশালী ধাক্কা হলেও প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যাননি। হামলার পর দেশটির পরিবেশ মন্ত্রী ম্যাগনাস হিউনিক বলেন, রাজনৈতিক মতবিরোধ, নির্বাচনী প্রচারণা যাই হোক না কেন, একে অপরের দেখাশোনা করা প্রত্যেকের দায়িত্ব। আমাদের সুন্দর, নিরাপদ এবং মুক্ত দেশে এ ধরনের কিছু ঘটতে পারে না। এটি কুৎসিত এবং অগ্রহণযোগ্য। এবার জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী, রাষ্ট্রদূতের কর্মকাণ্ডে ডুজারিকের বিস্ময়। সশস্ত্র সংঘাতে শিশুদের ক্ষতি করা দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেসব দেশকে নিয়ে এ তালিকা করেছে সংস্থাটি। নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর সপ্তাহখানেক বাদে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাদের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ সংক্রান্ত এক ফোন কলের ভিডিও এক্সে তিনি প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক।
গিলাদকে জাতিসংঘের ওই সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন সংস্থাটির এক কর্মকর্তা। এই সময় গিলাদ ফোন কলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর অংশ বিশেষ এক্সে পোস্ট করেন। ভিডিও কলে গিলাদকে দাবি করতে শোনা যায় বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী ইসরায়েলের। এই সময় তিনি অ্যান্তোনিও গুতেরেসকে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব হিসেবে আখ্যায়িত করেন। এদিকে তাইওয়ানকে বার্তা মোদির, ক্ষুব্ধ চীন। লোকসভা ভোটে জয়ের পরে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল তাইওয়ান। জবাবে মোদিও সোশ্যাল মিডিয়ায় কুশল বিনিময় করেন। তাতেই চটেছে চীন। তাদের বক্তব্য, তাইওয়ান যে রাজনৈতিক হিসেব নিকেশ করছে তার থেকে দূরে থাকুক ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে তাদের দাবি তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড। প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনড়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠান। গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দ্রুত গতিতে তাইওয়ান ভারত অংশীদারি বাড়ছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়ন বৃদ্ধিতে, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা। মোদী তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, দুদেশেই উপকৃত হয় এমন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারত। এরপরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তাইওয়ান অঞ্চলের কোনো প্রেসিডেন্ট নেই। নিং বলেছেন, তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের কোনো প্রকার আলোচনার বিরোধিতা করে চীন। তার কথায় পৃথিবীতে একটাই চীন রয়েছে ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। সূত্র আনন্দবাজার পত্রিকার।